FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। That's right. বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আরো একবার এক সপ্তাহ পরে আবারও ফিরে এলাম ভূত এফএম নিয়ে। আপনারা শুনছেন রেডিও ফুটের এফএম। আমি রাসেল আছি সাথে, এবং যথারীতি রাত 11:59 মানে শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ, এবং আশা করছি যে এই একটা সপ্তাহ ভালো ছিলেন, এবং সামনের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের অনেক 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 ভালো কাটবে। তো যাই হোক, আমি যেটা এখন জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকের ভূত এফএমে অতিথি অনেক এবং ঘটনাও অনেক, এবং আপনারাও আশা করছি যে অধীর আগ্রহে বসে আছেন যে আজকে কোন ঘটনাগুলো, কেমন ঘটনাগুলো শেয়ার করা হবে। আমরা খুব অধীর আগ্রহে আছি আপনার জন্য যে আপনি কতটা এনজয় করবেন আজকের ভূত এফএম। এখন যে ঘটনাটি পড়তে চাই, এই ঘটনাটি আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে, প্রতিবারের মতো। এই ইমেলটি খুব অদ্ভুত ধরনের, এবং এটা আমি আগেই বলে নিচ্ছি, বিশ্বাস করাটা খুব শক্ত, তাই বলবো বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি আসলে অনেকবার ভেবেছি যে ইমেলটি পড়বো কি পড়বো না, তারপরে দেখলাম যে লিখেছেন যিনি বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার করে লিখেছেন, এবং আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটি কালেক্ট করেছেন। বিশ্বাস করতে চাই আমি, এবং ঘটনাটি আপনাদের শুনতেও আশা করছি ভালো লাগবে, সেই জন্য এই ঘটনাটি সিলেক্ট করা। জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কেমন লাগলো ঘটনাটি। পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিক্সাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালীর জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোন একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন। তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন, এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের, আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে 2টি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ
দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না। আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম। দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভোদাফাম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা এবং আশা করছি যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। এবং আমি তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি কোথা থেকে আসছেন সেটা একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে। আমার নাম সুহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। একদিন বিকাল ঘটনাটা শুরু করি। একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাবো চিড়িয়াখানায় ঘুরতে। প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই। যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুইজনই খেয়াল করি, আমার দুই ফ্রেন্ডই খেয়াল করি। আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকে পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আসছে ঝোপের মধ্যে। ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, তো আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল। সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা খেয়াল করে আমি আমার ফ্রেন্ড দুজনই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল। বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো যে কাগজটা পুড়ায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা এখান থেকে যাচ্ছিলাম। ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড থাকি। একটা রুমে 2জন আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নিল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটা তো কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে আমি সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। তখন আমি যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচন্ড ভাবে ফুলে যাচ্ছে। যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পর আমি টের পেলাম যে হাই গ্লাসে ওই পাশের কোন বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে যখন ঘুমাচ্ছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠলাম। উঠার পরে
দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে বললাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে বললাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠুকুর হচ্ছে, বারবার গ্লাসে ঠুকুর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে শুলাম না, ডাইনিং এ যাই, বেড ছিল ডাইনিং এ শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিং এ শুয়ে পড়ছি আমি। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই। তবে আবার আমি আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ দুইটা মানে আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায়, আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা জট পাকানো কাজ পর্যন্ত, ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। আমি প্রচন্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচন্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠা পড়ার পরে আবার মানে লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার। আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিচ্ছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বেরোইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলীতে গেছি, কলেজ গেট থেকে গাবতলীতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসে। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই, তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে প্রান্তিকটাকে দেখছি, একদম প্রান্তিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার দিকে মুসকে একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে, আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পর মাথায় নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই লোকটা নাম বলবো না প্লিজ, হ্যাঁ কোথায় নেমেছি কোন জায়গা এটা বলবো না। আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর একটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পেলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে থাকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নেই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি। আমার বাড়িতে পৌঁছাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে আমি কাউকে কিছু বলি না, এর মধ্যে যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাইনি। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, আমার উনি থেকেই গেছে ওই বাড়িতে। আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে পাশের যে অনেক ঝালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরে ওই সাইডে কোনো বাড়ি নেই, মানে পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নেই। তো আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই। আমি খাওয়া দাওয়া করে যথেষ্ট শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একটা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বললেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি জার্নি করছি, মরা বাড়িতে ছিলাম, লাইট অফ করে শুয়ে পড়ি। তো তখন শোয়ার পরে আমি হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নেই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলেও মানে উড়ে এসে বসতেছে, উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখে ঘষা লাগছে, টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনের চার্জ নাই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আমার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট। আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো, কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম। হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে
আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, তো পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলো জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পর আমি আমার জানালা খুললে পারেই পুকুরটা দেখা যায়। আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি 5টা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামেনি। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালাতে দেখা যায়। জেলে আমি বললাম আব্বু কই? আমি তখন ভাবলাম, আব্বু বলে তোমার আব্বু আছে। আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি। বলে তোমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই না, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ তো আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই। আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাবো। আমি পুকুরে ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো 5 জন জেলেদার সাথে আমি বললাম যে আব্বু কই? তো বলছে তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগে, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে। আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। এই সরিষা চাষ করে কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। সরিষা কাটার অনেক আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, সরিষা কাটা হচ্ছে। ওই সময়টা সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা তোমার ভাইকে রিফাতকে রাখতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে রাখতে গেছে। আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না। বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, কোনো যেহেতু আবার এদের মধ্যে কিছু তো 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায় যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বু। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু তো হাঁটতেছি আমি, ওনার সাথে কোনো কথা বলতেছে না, যে জেলেটা আমার সাথে আছে। আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে একটা হারিকেন। আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম আপনার বাসা কোথায়। উনি আমাকে হঠাৎ করে বললো যে আমার বাসা মিরপুর। আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছো। আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হাইটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাবো, ওই ডানে বা আমি কোথায় কিচ্ছু বুঝতেছিলাম আমি কোন দিকে যাবো। আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না। আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখানে হাঁটছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে, আমি আগে বলছি যে খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা কিছু। আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি। আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি, আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটা আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে উনি যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা নিয়ে তারাই আছে আমার দিকে, আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়াই গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা উনি পুরা শরীর কালো, চোখ দুটা ভয়ঙ্কর, চোখ পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিন্তু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ধাপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না। উনি আমাকে একটা ধাক্কা দিচ্ছে, হাতটা ধরে একটা ধাক্কা দিচ্ছে। আমি ক্ষেতের মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি। উনি আমার বুকের উপর বসছে।
তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে, আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তোর আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, আজকে তুই শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়াইছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আসছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রয়োগ করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষটানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুড়ো বাঁধা হইতো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসছি, ওরা আমাকে নিতে পারতেছে না, আমার টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ও পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। আমি হাতটা তুলে ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমি আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে আমি পাস করতেছিলাম, আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে হাঁটতেছিলাম আর সরিষার খেয়ে একটু শব্দ হচ্ছিল, উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে, আমার বের হয়েছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে, তো আমাকে তখনই ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি ব্যাপার খালের এখানে যখন আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি আমাকে টান দলে নিয়ে আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব ওনার কাছে নিয়ে গেলাম, আমাকে নিয়ে যাওয়ার শুনে আমি সবকিছু একদম একটু যে সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে জেলখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তুমি ওইটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের এখানে ছিল, তোমার পুকুরের এখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলো খারাপ দিন ছিল, মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। মানে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, আমার পানি টানি করেছিল, আমি চলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি, তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। কোর্স বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 12:36 এটা তো বিশ্বাস করবেনই, কারণ আপনি দেখতে পাচ্ছেন হাতের ঘড়িটা উল্টালি। আর আমি রাস্তার আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আপনি শুনছেন রেডিও ফুটের দ্য ফ্যাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং কোথাও দিন কোথাও রাত। চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে চাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম, তখন বর্ষার মৌসুম বলতে গ্রীষ্ম শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম, বর্ষার শুরুতে আর কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়, জেলেরা সবসময় মাছ ধরানো ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস, তুই তো গ্রাম থেকে আসছিস, চল একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতে মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম, ওইখানে 3 রাস্তার মোড়, মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা, আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কাহিনী কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো
অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলার ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে, কাকু মাছ ধরছে, আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি কাছে কিছু নাই ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল, তো আনুমানিক টাইম। তো মাছ ধরছি, ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেসে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আছে ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে। তো ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এটা ওইটা পড়ছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। কাকুরে বললাম যে, কাকু আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, মাছগুলা গেল, শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল। কাকু বাবা, কাকু কোনো কথা বলছে না। বললাম যে, কাকু হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোন একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছিল, হয়তোবা মাছ থলেটা পড়ে গিয়েছিল, মাছগুলো চলে গেছে। কাকু বলাচ্ছে, ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, তো ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমি কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই, পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখছি যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে, আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো, দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে, বাবা এই হয়েছে। বলছে, তুই ঘুমা। আচ্ছা, আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল, তখন ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিকঠাক পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে, আচ্ছা ঠিক আছে, অনেক আড্ডা হলো, এখন বাড়ি। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টা ছিলাম, ওইখানে যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলাম, আমি কি সেটা দেখলাম? বলছে, হ্যাঁ। আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে, ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটা হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনি যে দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো, সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। এটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনাটা। তো
এটা বর্ষার সিজন, অনেক বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটা যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিটা ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই ক্ষেত্রে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিটা অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তারা মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোন রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে। যেটা পরবর্তীতে লাশগুলো পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলো পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নওগাঁ গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে যে লাশগুলো পর্যন্ত এখন পাওয়া যায় না, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এই 2 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল। তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখান থেকে ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান থেকে আসতেছে তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে। যত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার এক গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে, মহিলাটা এখানে এসে বসে আছে। যে মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা, তুমি এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, ভাবলো যে আজকে রাতকালে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা, তুমি আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো ও হাঁটার পরে কিছু আমার বাড়িতে নিচু একটা, বাড়িতে উঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাহলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে, দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, পাঠাই নিয়ে আসো। রাত্রিবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, ভয় পাইছে। আমার আব্বুকে বলছে, কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না। এরকম হয়েছে 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2 দিনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে কিছু জায়গাটা, ওখানে দেখে যে ওখানে আসলে কেউ ছিল না। এটাই হলো আসলে ভাইটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। এখন চলে যাবো অডিও ক্লিপে, সেই অডিও ক্লিপটা শুনে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুড FM and Do Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
রাসেল ভাই, আশা করি ভালো আছেন। সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক। আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো। নানা বাসা ছিল ধানমন্ডির কোনো জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল 4.5 তলা। দ্যাট মিনস 4 তলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই 4.5 তলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ সে 1 তলা থেকে 2 তলায় উঠবার সময় প্রথম সিঁড়ি, এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোসলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে 2 তলা। এরকম প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব একটা করে তালা ছিল। দ্যাট মিনস 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা, প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, 2 তলা, 3 তলা, 4 তলা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে যে সময়টার কথা প্রথমে বলবো, 3.5 তলায় যেই রুমটা ছিল, ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা। তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল। তো আমি বারান্দার ওখানে গিয়ে, ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যে শব্দ করছি, ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যে আওয়াজটাই করছি, অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি, ঠিক সেই শব্দটাই ওই রুমের ভেতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরে দিচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনায় আসি। প্রতিটা ঘটনাই ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম 4 তলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল। ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি 4-5 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয় তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমশ। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানা বাসার প্রতিটা তালাতে সানশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে, সেটা মিনিমাম 6 ফিট। ওই হাতের সাইজের যদি আমি ধরেও নিই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার, প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল একটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার নিচতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল। তাদের এক দুঃসম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ভর করত। এক ডাক্তার দম্পতি, দ্যাট মিনস ওই মহিলার উপরে যে 2জন জিন ভর করত, তারা একটা ডাক্তার দম্পতি, তারা 2জনই জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত, মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত। এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলো হতো, সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুত ভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তো বা শাড়ির ভাঁজ থেকে শিকড় বের করে আনতো, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা যে তারা এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা চাঁদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে, কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে কুকরুম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা। তো 4.5 তলার একটা ঘটনা আমি বলবো।
সেটা হচ্ছে 4 তলা থেকে 5 তলায় উঠতে গেলে, যেখানে কিছু রুম এবং 5 তলা ছাদ। ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। তো একদিন আমি খেয়াল করলাম 4 তলার সিঁড়িতে দাঁড়িয়ে যে নানুদের একটা কুকুর ছিল। তো কুকুরটা ওই 4.5 তলার অন্ধকার রাত ছিল ওই টাইমটায়, ওই দিকে তাকিয়ে খুব ঘেউ ঘেউ করছে, এবং কুকুরটা যতবার ঘেউ ঘেউ করছে ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে। ওরাও ওই ঘেউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলো হবে 10-12টা এন্টিটি, তারাও ওভাবেই শব্দ করছে, মানে কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি, কারণ বয়স খুবই কম ছিল। তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা ব্যাপারের সাথে আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আজকে শেয়ার করি বুথ এফএম এ। ভালো থাকবেন এবং সবার জন্য অনেক শুভেচ্ছা। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজে আমাদেরকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন এবং শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের রেসপন্সের জন্য, এবং রেসপন্স যে করছেন এটা আমাদের খুব ভালো লাগছে এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, আমরা একটা অডিও ক্লিপ শুনলাম এবং এখন আমাদের সঙ্গে আরো যারা অতিথি আছেন তারা একে একে তাদের ঘটনাগুলো শেয়ার করবেন। আশা করছি যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছেন যিনি তার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, পিসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করবো আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা বলতে হবে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিচ্ছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্য সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি, এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই সরঞ্জামগুলো আনার জন্য। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। তো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, মানে খুবই ভয়ের ভিতরে রাখে।
দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা এই ব্যাপার, আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। আমার আম্মা বলল তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ করো। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো বা তাকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সবকিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায় চিবায় বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা বিতরণের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেস্টদার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম করতো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকতো। এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে আসল ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা, যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একদম অভ্যস্ত ছিল, আর যেদিন হচ্ছে যদি কোনো কারণে যেতে না পারতো এই কারণে পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে। উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, নামাজের যে ঘর এই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুত ভাবে একটা লোক বা মানুষের মতো হবে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোন মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করবো। এইরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 দূর দিয়ে হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা, বোঝা যাচ্ছে একটা কাপড় পরা এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে।
তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতেও যদি বের হইতো তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটে যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাই তাদের এরকম শব্দ। তো এগুলো আমার বাবা হচ্ছে কি আবার অনেক ধার্মিক একজন মানুষ, এগুলাতে বিশ্বাস না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন, আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাত্রে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে, লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছেন। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানি এরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি করতেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তারপরে যে জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদুর কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি। গরু, মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলে, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলোতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই না। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, যে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ চলে যায় না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনা 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন দাদা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন অবশ্যই বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো দিন কিছু খারাপ দিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে তাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি। সো এখানে আমাকে 2টি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার, সো ওই দিন আমার ডিউটি ছিল রাতে। সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট। আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। সো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিং এর একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। সো সেখানে আমি গেলাম। আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে। তো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে, সেখানে আসলে লাইট গুলো মানে চলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। তো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম।
আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1-এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্র মহিলা সেখানে বসে আছে। সো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না, সে সেখানে কেন বসে আছে। আমি সেখানে গেলাম, এটাও আমার একটি ডিউটির মধ্যে পড়ে। আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম, খুবই স্বাভাবিক সে সেখানে বসে আছে। বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা। আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে, যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তাকে কোনো সাহায্য লাগবে কিনা, সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে ধরে সে বসে আছে সেখানে। সো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে করতে পারে। সো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি না নেই। তারপর আমি তাকে আরো 2বার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না। সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেসমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না, পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন করতে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল। তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায়, আমি আসলে দেখছিলাম আসলে এই বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা। আসলে তা না, সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেসমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে, যেখান থেকে আপনার বেসমেন্ট থেকে আমাদের লেভেল 1 পর্যন্ত আসা যায়। বেসমেন্ট, তারপরে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, দেন লেভেল 1। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। সো সে ওখানে সামনে আসলে ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। সো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল। আর করিডোরটা থেকে আপনার স্টেপ গুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। সো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি, আসলে মানে একটু কিউরিয়াস, জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই দিচ্ছে না, সে নর্মাল ভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরেই আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখনই সে আমার দিকে দেখে, দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, সে আমাকে ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকিয়ে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। সো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি আসলে ভিতরে কিচ্ছু নাই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন মহিলা কখনোই পসিবল না 4টা লেভেল সে ক্রস করে লেভেল 1-এ আসবে। সো আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল 1-এ চলে আসি। কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা। না, কেউ নাই, একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে। আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলো ওখানে ছিল, আমরা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই।
তো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওই সিসিটিভির ফুটেজ সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম, আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। তো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের এফএম, আমি রাসেল আছির সাথে, এবং চলছে ফুট এফএম। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে জানাচ্ছি আমাদের যদি আপনারা এসএমএস তো না, আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে footfm@radiofurti.fm, which is bhtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে হবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/footfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যে জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাবো। তো এইভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে ফেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয় এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তোমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব নয়, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে একজন, ব্ল্যাক ম্যাজিক করছে, এবং যার কারণে আমার জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যে কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায়, এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে, এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলা ঘুমাতে পারি না। প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই, তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরেই ফেলবো। তো যখন আমি চিৎকার করি, আমার বাবা মা চলে আসে, এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে। তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি, এবং হঠাৎ করে দেখে আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়
এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? বলে যে কই না তো, তুই তো দেখছি যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। বাবা বলে যে না তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি আর তারপরেই তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, মানে কিছু মন্ত্রতন্ত্র করে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে ক্লাস 8-এ যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে মানে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই এবং পড়ে যাওয়ার পরে আমার কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়। যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি গন্ধ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়া আসলে ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আমার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে মানে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক কাকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন মানে তার থেকে বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছু যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পরে একটা বেলগাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যে জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পরী নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন ওই জিনটা বলে যে না আমি একে ছাড়বো না, আমি একে নিয়ে যাবো। তো এইভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে এক পর্যায়ে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি একে ছেড়ে যাবো, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সেই কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে সেটাই করবো। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় আমি দেখি যে আমার পাশে 2টা মানুষ, ঘুমাতে গেলে 2টা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা জিন আছে ভাইয়া, যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই 2জনকে প্রোটেস্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখন দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই এখন পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আমার স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমার নাম রাকিন আহমেদ অনিক, আমি ডেমরা থেকে আসছি। আমার সাথে ঘটনা ঘটছে, সেটা আমার বাসায়, আমার এখানেই ঘটছে, আমার সাথেই ঘটনা আমার বাসায়। যখন আমি একা শুয়েছিলাম তখন। যেটা কবেকার ঘটনা? এটা হলো আপনার 4 বছর আগের ঘটনা। কি হয়েছিল আপনার? আমার সাথে আমি যখন আমার বাড়ির পিছনে ছিল তাল গাছ আর বট গাছ, আর সামনে ছিল একটা খোলামেলা নদী। এখান থেকে আমি যখন ঘুমাতাম তখন প্রায় আমি কিরকম যেন একটা স্বপ্ন দেখতাম যে ভয়াবহ, আমাকে খুব টানছে, পিছন থেকে কেউ বলতেছে যে আপনি বাইরে হন, এরকম টাইপের একটা। তখন আমার ফোনে একটা ফোন আসছিল, ফোন থেকে আমার এক বন্ধু ফোন দিছিল, যে বললো যে তুই কোথায়? আমি বললাম যে বাসায়। ও বললো যে তুই একটু বের হতে পারবি? আমি বললাম এত রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি। হওয়ার পর প্রায় 2 মিনিট হাসার পর উনি দাঁড়ায় আছে। আমি বললাম কি তুই এত রাতে ডাক দিছিস?
বললো যে দোস্ত আমার সামনে ঘুরে নাই, ও আমার পিছন থেকে আমাকে ডাক দিচ্ছি হলো। তারপর বললো যে নিজ থেকে বিপদে পড়ছি, তো সেজন্য আমি কি বল বিপদটা কি। তখন আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছেন, দেখি বলতেছে তুই আমার সাথে হাঁট। আমি বলছি কোথায় যাবো, তুই আমার সাথে। আমি বলছি ঠিক আছে আসতেছি। যাচ্ছি প্রায় 2 মিনিট হাঁটলাম। আবার 2 মিনিট হাঁটার পর দেখি কেউ আমাকে পুরান বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম এখানে নিয়ে যাচ্ছিস কেন? বললো যে তুই এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বললো যে তুই আস, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওখানে আপনাদের কি হয়েছিল সেটা আমাকে একটু বলেন। ওখান থেকে মানে ঘটনা ঘটছিল যে স্বপ্ন দেখছিলাম আমি একটা। স্বপ্ন দেখার পরেই আমাকে নিয়ে আসছে। আমার মনে হয় আপনার ঘটনাটা আপনি গুছিয়ে বলতে পারছেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনার চেষ্টা করেছেন, তারপরেও একটু নার্ভাস ছিলেন আপনি। যাই হোক, ঘটনাগুলো আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে আমি জানি না, তবে এতটুকু যদি আনন্দ দিতে পারে তাহলে আমি সেটার জন্য নিজেকে ধন্য মনে করব। এবং আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী শুক্রবারে। এবং তার আগে আমি একটু আমাদের ইমেল অ্যাড্রেসটা যাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ লিখে পাঠাতে পারেন বা জানিয়ে দিতে পারেন আমাদের ঘটনাটি লিখেও। আর আমরা লেখার ব্যাপারে আমি বলবো, যারা লিখছেন তারা আরেকটু যদি মানে আপনারা চমৎকার লেখেন, এবং যারা চমৎকার লেখেন তাদেরকে বলবো যারা ঘটনা পাঠাতে, এবং যারা নতুন করে লিখছেন তাদেরকে বলবো যে আরো চমৎকার করে লিখতে আমাদের কাছে। এবং যারা অডিও রেকর্ড করছেন তাদেরকেও বলবো যে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি শেয়ার করুন আমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। ঠিক সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। টাটা।